১-১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বিএনপিকে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। শিশু ধর্ষণের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে, কমছে তদন্তের সময়, অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন। পতিত সরকারের চাপেই অপরাধে জড়িয়েছিল পুলিশ, কাজের মাধ্যমে কালিমা মুছে ফেলার পরামর্শ প্রধান উপদেষ্টার। ভ্যাকসিন আমদানিতে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান ও জাহিদ মালেকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। অবশেষে বাংলাদেশে পা রাখলেন হামজা দেওয়ান, পরিবার নিয়ে হাসি মুখে বিমানবন্দর দিয়ে বের হন, স্বাগত জানান উপস্থিত সবাই। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, ১-১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি জানান, জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানার্থে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে এই বিশ্বাস আমার আছে। সাইবার যোদ্ধাদের এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার প্রশংসার পাশাপাশি নতুন ষড়যন্ত্র মোকাবেলায়ও তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মী, কিন্তু এটি যে শুধু কথার কথা নয়, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি তেমন নির্বাচন চায়। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা আছে এমন সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামী দিনে কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা আছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষে বিএনপি। এ সময় মতপার্থক্যের মধ্যেই অনলাইন অ্যাক্টিভিস্টদের যুক্তিতর্ক দিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন। শফিকুল হক, ৭১, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এতে শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিচারের দীর্ঘসূত্রিতা কমিয়ে আনা হবে। ডিএনএ পরীক্ষা ছাড়াই শুরু হবে বিচার। সব মতামত যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে দুই উপদেষ্টা এসব কথা জানান। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সম্প্রতি মাগুরা সহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের ঘটনায় নানা সমালোচনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা প্রতিদিনই বিক্ষোভ কর্মসূচি পালন করছে সারা দেশে। সোমবার দুপুরে নারী ও শিশু ধর্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে বিশেষ সভা করেন উপদেষ্টারা।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান বৃহস্পতিবার চূড়ান্ত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। এই আইনে মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রাখতে চট্টগ্রাম ও রাজশাহীতে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আইন উপদেষ্টা বলেন, শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে। কয়েকদিনের মধ্যেই শিশু আসিয়ার ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে বলেও জানান উপদেষ্টা। শুরু হবে বিচার প্রক্রিয়া। সম্মতি সহ যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটতো, যে বিয়ের প্রলোভন দেখিয়ে এই সমস্ত মামলার অনেক আধিক্য ছিল, এই মামলাগুলোই বেশি ছিল। আর সম্মতি ব্যতিরেকে যেই ধর্ষণের ঘটনা, সেই মামলাগুলোর বিচার এই জন্য আটকে থাকতো। সেই জন্য আমরা এই আইনের মধ্যে বিধান করেছি, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে, প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে বিশেষ এই সভায় সারা দেশে মাজার ভাঙ্গার বিরুদ্ধে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। নিষ্পত্তি হয়ে যাবে, যেহেতু অকাট্য অনেক প্রমাণ রয়েছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। নিজের ইচ্ছায় নয়, পতিত সরকারের চাপেই অপরাধে জড়িয়েছিল পুলিশ। কাজের মাধ্যমে সেই কালিমা মুছে ফেলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যত সামনে এগিয়ে আসবে, পরাজিত শক্তিরা ততই বিশৃঙ্খলার চেষ্টা করবে। সেই ষড়যন্ত্র সামাল দিতে পুলিশকে নির্দেশও দেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে দমানোর জন্য গণহত্যায় জড়িয়েছিল পুলিশ। বিনা দোষে গণগ্রেপ্তার, নির্বিচারে নির্যাতনেও জড়িয়ে যায় তারা। শুধু তাই নয়, আওয়ামী শাসনামলের 16 বছর বিরোধী মত দমনে, গুম খুনে জড়িয়ে যায় তারা। পরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যান, গ্রেপ্তার হয় কয়েকজন। আর অপরাধ দমনেও পুরোপুরি সক্রিয় হতে পারছিল না তারা। সোমবার পুলিশের মনোবল ফিরিয়ে আনতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 127 জন কর্মকর্তা এই বৈঠকে অংশ নেন। যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো। প্রধান উপদেষ্টা বলেন, নিজের ইচ্ছেই নয়, পতিত সরকারের চাপে এমন অপরাধে জড়িয়ে যায় তারা। এমন কাজের মাধ্যমে সেই কালিমা মুছতে হবে। অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। এই দুঃখটাকে মোচন করার জন্য এমন কাজ করবো, মানুষ এটা শুধু ভুলে না, এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো। অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে, তারা পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি। নির্বাচন যত ঘনিয়ে আসবে, পতিত শক্তির বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ততই বাড়বে। সব ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতি নিতে পুলিশকে নির্দেশ দেন তিনি। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, সবাই ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিসের আইন বেরোচ্ছে, তুমি আমার আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। প্রধান উপদেষ্টা জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে পুলিশ। পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয় বলেও জানান তিনি। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। এ সময় পুলিশের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সংকটের কথা শোনেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। মোহন ইসলাম,
একাত্তর, ঢাকা। করোনা টিকা কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আছে, ভারত থেকে আমদানি করা কোভিশিল্ড টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে 40,000 কোটি টাকা, কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। বাকি 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান ও তার সিন্ডিকেট। বিস্তারিত জেমসন মাহবুবের প্রতিবেদনে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে একের পর এক ঋণ জালিয়াতির হোতা ছিলেন তিনি। তার বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজিরও অভিযোগ আছে। এবার তার বিরুদ্ধে করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদকের অভিযোগ, এ কাজে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ একটি সিন্ডিকেট গড়েছিলেন সালমান। এই সিন্ডিকেটই দেশি প্রতিষ্ঠান গ্লোব ফার্মার বঙ্গভ্যাক্স টিকা বাজারে আসতে দেয়নি বলেও অভিযোগ দুদকের। দুদকের অভিযোগে বলা হয়, 2020 সালের 2 জুন করোনা টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। এরপরই গ্লোবের সাথে বৈঠকে বসে বেক্সিমকো। গ্লোবকে প্রস্তাব দেওয়া হয় বেক্সিমকোর সাথে যৌথভাবে ভ্যাকসিন বাণিজ্যের, কিন্তু তাতে রাজি হয়নি গ্লোব ফার্মা। এরপরই 3,500 কোটি টাকা খরচ করে ভারত থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করে বেক্সিমকো। আর ট্রায়াল সম্পন্ন করেও আটকে যায় বঙ্গভ্যাক্সের করোনা টিকা। এভাবেই দেশীয় উদ্যোগকে ধ্বংস করে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করে সালমান এফ রহমান অন্তত 22,000 কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ দুদকের। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 54 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 29টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়াও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে গাজীপুর জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা। সংস্কার যারা চাচ্ছেন তারা নিজেরাই জানেন না দেশের মানুষ কি চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীতে আলাদা ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে নেতারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের মধ্যেই কেউ কেউ আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। নির্বাচন বিলম্ব হলে সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এমন মন্তব্য করে দলটির নেতারা আরও জানান, বিএনপি মনে করে জনগণের অধিকার মানে ভোটের অধিকার। শফিকুল হকের রিপোর্ট। দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইফতার অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর পায়তারা চলছে। জাতীয় সংসদ নির্বাচনকে পিছানোর জন্য, বিলম্বিত করার জন্য নানা রকমের উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন একটা উছিলা বলা হচ্ছে সংস্কার করা হবে। ক্ষেত্রে যদি সংস্কার করতে হয় তাইলে একদিন দুদিনে, 1 মাস 2 মাসে এটা সম্ভব হবে না। এটা চলমান বিষয়, তাই সকলে মিলে আমরা এটার সংস্কার করব। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হলে এই সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অন্যদিকে রাজধানীর কমলাপুরে আইসিডি কাস্টমস হাউসে ইফতার মাহফিলে যোগ দেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে আওয়ামী সমর্থক কিছু ব্যবসায়ী বিশেষ দলকে অর্থায়ন করছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকারের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে দেখতে চান। যে সকল ব্যবসায়ীরা আওয়ামী লীগকে ফান্ড দিত, ওই সকল ব্যবসায়ীরা আজকে 2-1টি বিশেষ দলকে ফান্ড দেওয়া শুরু করেছে। কি কারণ? বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না।
সকলে মিলে বিএনপির বিরুদ্ধে লিখেছে, কারণ বিএনপি একটি জনপ্রিয় দল। এদিকে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন এর উদ্যোগে এক ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্বাধীন গণমাধ্যমের জন্য গেল 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি জানিয়ে কতিপয় গণমাধ্যম বিএনপিকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে যে অপপ্রচার শুরু করেছে তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শফিকুল হক, ৭১, ঢাকা। রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে মোল্লা নজরুল গ্রেপ্তারের পর থেকে গাজীপুরের ব্যবসায়ীরা অনেকটাই স্বস্তিতে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম 2007 সালে গাইবান্ধা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর 2012 সালে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। 2015 সালে তাকে পুলিশ সুপার হিসেবে জয়পুরহাট জেলার দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়। 2016 সালে জয়পুরহাট মিশন শেষে মোল্লা নজরুলকে বিশেষ পুলিশ সুপার পদে অপরাধ তদন্ত বিভাগে নিয়ে আসা হয়। 2019 সালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে দায়িত্ব দেওয়া হয় আরেক বিশেষায়িত ইউনিট নৌ পুলিশে। 2022 সালের 13 জুলাই তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন। গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পরই তিনি ব্যবসায়ীদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন। তিনি নাকি টাকা ছাড়া কিছুই চিনতেন না। এটি গাজীপুরের ব্যবসায়ীদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। না হলে মামলার ভয় দেখিয়ে নানাভাবে হয়রানি করা হতো। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান ও লাগেজ কাটা পার্টিকেও শেল্টার দিতেন তিনি, এমন অভিযোগও ছিল তার বিরুদ্ধে। গেল 8 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মোল্লা নজরুলের বিরুদ্ধে মানববন্ধন করেন এক গার্মেন্ট মালিক। তাকে কিভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন সেটি তুলে ধরেন। তিনি দাবি করেন ভয় দেখিয়ে তার কাছ থেকে 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মোল্লা নজরুল। তিনি ছিলেন সাবেক বিতর্কিত আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠজন। বেনজির আহমেদ তাকে নানা অপকর্ম করার সুযোগ করে দিতেন বলেও অভিযোগ রয়েছে। ক্রসফায়ার ও গুমের সাথেও জড়িত ছিলেন তিনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ আছে। সে সময় নজরুল এসএম হলে ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। সিলেটের আরেক সমালোচিত পুলিশ সুপার আব্দুল মান্নান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় কারাগারে আছেন। তাকেও বরখাস্ত করা হয় সোমবার। এর আগে আলোচিত 2 পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসানকেও সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আসছে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চেয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা এই আগ্রহের কথা জানিয়েছে। অন্যদিকে প্রবাসীদের ভোটের বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে ইসি। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে ধারাবাহিক আলোচনা করছে নির্বাচন কমিশন। উদ্দেশ্য নির্বাচন কেন্দ্রিক সহযোগিতা নেয়া। সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠক করে কমিশন। 19 দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানালেও বৈঠকে অংশ নেয় 10 দেশের প্রতিনিধি। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার জানান, দেশে বর্তমান সরকারের সংস্কারগুলোতে তাদের পূর্ণ সমর্থন আছে। এই সরকারের অধীনে সরকারের নির্বাচনী সংস্কার সহ সব সংস্কার উদ্যোগকে সমর্থন করছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটের প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করব আমরা। এরপর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়া ও আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে প্রতিনিধিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহের কথা জানিয়েছে দেশগুলো। কোনো অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। আমরা এগুলো ওয়েলকাম করেছি এবং ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো আমরা ফর্মালাইজ করব। এদিকে প্রবাসীদের ভোটের প্রক্রিয়ায় দেশগুলোর সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। আলোচনা হয়েছে পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে। এখানে 2-1 যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়। তারা অনলাইন ভোট চালু করে আবার এটা বন্ধ করে দিয়েছেন। ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আছে
প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। এপ্রিলের 8 তারিখ প্রক্সি ভোটিং নিয়ে বিশেষজ্ঞদের সাথে কর্মশালার আয়োজন করবে কমিশন। ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। ফারজানা আক্তার, 71, ঢাকা। বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব আন্দোলনরত শ্রমিকদের বকেয়া বেতন রোববারের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছেন। এর আগে 5 মাস ধরে বেতন বন্ধ থাকায় কর্মবিরতি ঘোষণা দিয়েছিল শ্রমিকরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সারা দেশের রেলের লেভেল ক্রসিং পরিচালনা ও সংরক্ষণের জন্য 3800 অস্থায়ী কর্মী নিয়োগ দেয় রেল। এসব কর্মীরা 5 মাস থেকে কোনো বেতনই পাচ্ছেন না। আমাদের 5টা মাস বেতন নেই। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে পারি, আপনাদের যদি 2 মাস বেতন না থাকে আপনারা কি করবেন? প্রতি মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে যাতে অস্থায়ী টেলার শ্রমিকদের বেতনগুলো হয়ে যায়। বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির ঘোষণা দেন তারা। আর তা ঠেকাতে তাদের নিয়ে আলোচনায় বসে রেলপথ মন্ত্রণালয়। 23 মার্চ মানে আগামী রবিবারের মধ্যে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেন রেল সচিব। অর্থ বিভাগ এবং বাজেট সংক্রান্ত কিছু জটিলতার জন্য তাদের এই গত 4-5 মাস বেতন বকেয়া থেকে গেছে। এই বিষয়টি সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বলেছি, এবং এটি কাজ চলছে বর্তমানে। আগামী 23 তারিখ রবিবারের মধ্যে এই অর্থ ছাড় হয়ে যাবে। এই আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন রেলের অস্থায়ী কর্মচারীরা। আমরা এই মুহূর্তে আমাদের অবস্থান কর্মসূচি আমরা উঠায় নিতেছি। তবে রবিবার পাওনা পরিশোধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নিশ্চয়ই। মোহন ইসলাম, 71, ঢাকা। বিদেশি পোশাকের বাজার হিসেবে খ্যাত রাজধানীর পলওয়েল মার্কেটের প্রায় কোনো দোকানেই নেই আমদানি করা পণ্যের যথাযথ ডকুমেন্ট। অধিকাংশ পণ্যের গায়ে এমআরপি না থাকায় দামও হাঁকা হচ্ছে ইচ্ছে মতো। সোমবার ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দেখা যায় এমন চিত্র। আমদানিকারকের নাম ঠিকানা তো নেই, এমনকি ব্যবসায়ীরা দেখাতে পারেননি কোনো মূল্য রসিদ। ব্যবসায়ীরা জানান বারকোড স্ক্যান করলেই যথাযথ তথ্য পাওয়া যাবে, কিন্তু স্ক্যান করে ভোক্তা অধিকার কোনো তথ্য পাননি। পণ্যের গায়ে বিদেশি মূল্যদর থাকলেও বাংলাদেশের এমআরপি মূল্য নেই, ফলে কোনো টি শার্ট 18 থেকে 20,000 বিক্রিরও অভিযোগ আছে বলে জানান ভোক্তা অধিকার। এ সময় 2টি দোকানে 20,000 টাকা অর্থদণ্ড ও কাগজপত্র সংগ্রহ করে ভোক্তা অধিকারের অফিসে দেখা করতে বলা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা জানান মার্কেটের 400 দোকানের কোনোটিতেই যথাযথ কাগজপত্র নেই। মার্কেট সমিতির সাথে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা। কনসালটেন্সি ফিন নামে 730 কোটি টাকা বিদেশ থেকে এনেছেন এক ব্যক্তি। এতে বিপুল পরিমাণ কর ফাঁকি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এই তথ্য জানান তিনি। কর্মকর্তারা জানান গোয়েন্দা জালে ধরা পড়া ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। বিপুল পরিমাণ টাকা তিনি এনেছেন চীন থেকে। রুহুল আমিনের রিপোর্ট। অর্থ পাচার ও কর ফাঁকি বড় ধরনের অপরাধ হলেও পতিত সরকারের সময়ে তা ছিল পানিভাত। রাজনৈতিক প্রভাবশালী আমলা ব্যবসায়ীদের অনেকেই কর ফাঁকি দেন, করেন অর্থ পাচার। আবার অনেকে পাচার করা অর্থ রেমিটেন্স হিসেবে ফেরতও আনেন। এমনই একটি ঘটনা তদন্ত করছেন এনবিআর এর কর কর্মকর্তারা। তারা জানান অভিযুক্ত ব্যক্তি একজন ব্যবসায়ী। পরামর্শক ফির নামে তিনি চীন থেকে আনেন 730 কোটি টাকা, দেন বিপুল পরিমাণ কর ফাঁকি, যার হিসাব মেলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। কর আদায় প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় গোপন রাখেন এনবিআর চেয়ারম্যান। আপনারা শুনলে আশ্চর্য হবে, এমন ট্যাক্স পেয়ার পাওয়া গেল যিনি 730 কোটি টাকা নিয়ে আসলেন এবং উনি বলছেন এটা ওনার ওয়েজ আর্নার এবং ওনার এটা ট্যাক্স এজেন্ট। এই যে আপনারা যে প্রশ্নটা করলেন যে কেন গিনি কোফিশিয়েন্ট উল্টো দিকে হাঁটছে, এর কারণ হচ্ছে এই কর ফাঁকি বন্ধে আরও কঠোর হওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বৈষম্য কমাতে ধনীদের থেকে আবারও সম্পদ কর আদায়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সারা পৃথিবী যে কাজটা করে, যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, আমরা যে তার উল্টোটা করি, এই কারণেই আসলে আমাদের সমস্ত প্রবলেমগুলো হয়েছে। এর আগে প্রাক বাজেট আলোচনায় শেয়ার বাজারে কর ছাড় চাওয়ার কঠোর সমালোচনা করেন এনবিআর চেয়ারম্যান। বলেন সুশাসন প্রতিষ্ঠা করে বাজার স্বাভাবিক করতে হবে, কর ছাড়ে নয়। আমাদের প্রতিটা জায়গায় একটাই কথা, ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সামশন লাগবে, তাইলে হবে নাহলে হবে না। মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সামশন কালচারের সাথে আর থাকতে চাই না। আলোচনায় কর্পোরেট কর কমানো সহ নানা দাবি জানান ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনগুলো। রুহুল আমিন, 71, ঢাকা।
দেশের বাইরের খবর, ইউক্রেনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তিতে কঠিন নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছে রাশিয়া, যেখানে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো এই মন্তব্য করেন। দেশটির সংবাদ মাধ্যমকে উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে এবং সেজন্য ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ন্যাটো জোটের দেশগুলোর পক্ষ থেকে কিয়েভের সদস্য হওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে, এমনটাই মন্তব্য করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনে ন্যাটো কোনো রকম কাজ করতে পারবে না, এমনকি ন্যাটোর সেনাও ইউক্রেনে থাকতে পারবে না। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয়ে সম্পূর্ণ দ্বিমত। ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেনে ন্যাটোর শান্তি সেনা মোতায়েন করতে, কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নেবে না। ইয়েমেনে রাতভর মার্কিন বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53 জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথি বিদ্রোহীরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের লক্ষ্য করে হামলা চলবে। এই হুমকির জবাবে লোহিত ও আরব সাগরে মার্কিন ও ইসরায়েলি নৌযানে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিকে সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে রাশিয়া। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুথি সদস্য রয়েছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত করেনি হুথি। হুথিরা জানিয়েছে, রবিবার রাতে বন্দর নগরী হুদাইদাতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র দাবি করেন, জবাবে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালিয়েছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান 11টি হুথি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজে হামলা চালানো বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হুথিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মার্কিন হামলা জারি থাকলেও হুথিরাও তাদের আক্রমণ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। আমাদের দেশে মার্কিন আগ্রাসনের জবাবে লোহিত সাগর ও আরব সাগরে যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধবিমানে হামলা করতে কোনো দ্বিধা করবে না ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী। গাজা উপত্যকায় জরুরি ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দিলে আমরা ইসরায়েলি নৌযানে হামলা অব্যাহত রাখব। হুথি রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের চলমান হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। হুথিদের লক্ষ্য করে হামলা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধ করে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ইয়েমেনে সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১। মা, স্ত্রী, সন্তানকে সাথে নিয়ে হাসি মুখে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। হামজাকে বিমানবন্দরে স্বাগত জানান তার বাবা দেওয়ান চৌধুরী এবং বাফুফে কর্মকর্তারা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। অসম্ভব ভালো লাগছে, আরো বেশি লাগছে। মা বের হলেন, হাতে ফুল, মুখে চওড়া হাসি, চোখটা খানিকটা ছলছলে। ছেলের জন্য যে মায়ের আজ এত সম্মান। ক্যামেরার ফ্রেমের ঝিলিক আলো বারবারই যে পড়ছে চোখে। ঠিক মায়ের পরেই বেরিয়ে এলেন সুপারস্টার দেওয়ান হামজা চৌধুরী। বসন্তে রাজপুত্র যে দেশে এসেছে। ঘড়ির কাঁটায় ঠিক 11:40-এ হামজাকে বহনকারী বিমান পৌঁছায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের দরজা খুলল, হাসি মুখে দেখা গেল বাংলার ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরীকে। এই হাসি যেন বাংলার ফুটবলের ফিরে আসার হাসি, এই হাসি যেন কোটি ভক্তের স্বপ্ন পূরণের হাসি। ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করলো বাংলাদেশ বিমানের পাইলট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের মাটিতে প্রথম পা ফেললো বাংলার ফুটবলের প্রিন্স হামজা চৌধুরী।
এয়ারপোর্টের 2 নম্বর গেট দিয়ে রাজকীয় বেশে হামজার এগিয়ে চলা। মাকে সামনে রেখে স্ত্রীকে পাশে নিয়ে ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। গেটের বাইরে অধীর অপেক্ষায় তার বাবা। ছেলেকে হাত ধরে কঠোর নিরাপত্তায় বের করেন তিনি। খেলাযোগের ক্যামেরার প্রতিটি ফ্রেমে শুধুই হামজাকে খুঁজে ফেরা। প্রথম কথাও বললেন খেলাযোগের সাথেই। হামজা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। সন্তানের প্রতিও ভালোবাসা দেখিয়েছেন তিনি। দীর্ঘ জার্নিতে ক্লান্ত সন্তানের মুখে পানি তুলে দিয়েছেন বাবা দেওয়ান হামজা চৌধুরী। হামজাকে নিয়ে আয়োজন অনেক, কেনই বা হবে না। হামজা যে বাংলার আকাশের নতুন তারা, তার মাও অবাক এত আয়োজন দেখে। হামজার স্ত্রী বাংলাদেশের না হলেও বাংলার মাটির প্রতি, বাংলা ভাষার প্রতি তার আছে গভীর টান। হালকা হালকা বাংলাও যে জানেন অলিভিয়া চৌধুরী। বাংলার ফুটবল আকাশে উঠেছে আজ নতুন চাঁদ। কেটে গেছে ঘোর অমাবস্যা। নতুন দিনের আলো নিয়ে হাজির দেওয়ান হামজা চৌধুরী। পা ফেলেছেন সোনার বাংলার খাঁটি মাটিতে। সেই পায়েরই জাদু দেখা যাবে 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। তার আগমনে আজ গোটা বাংলা আনন্দিত। ওয়েলকাম হোম মিস্টার দেওয়ান হামজা চৌধুরী। মোহাম্মদ আদনান, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।